43তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। সম্মানিত সভাপতি, আমাদের পরম শ্রদ্ধেয় ভাবি, এদেশে আরেকজন আমার শ্রদ্ধেয় বড় ভাই, শুধুই নয় পিতৃতুল্য বড় ভাই, জাতীয় নেতা জনাব তরিকুল ইসলাম সাহেবের সহধর্মিণী নার্গিস ইসলাম উপস্থিত, তাঁদেরই সুযোগ্য সন্তান, পিতার পতাকা তিনি বহন করছেন। একই রকম দক্ষতা, একই রকম সহমর্মিতা নেতাকর্মীদের প্রতি, একই রকম উদারতা নিয়ে যশোর জেলা বিএনপি এবং খুলনা বিভাগকে কর্মচঞ্চল করে রেখেছেন। সংগঠন, সংগ্রাম, নিপীড়ন, নির্যাতনের মধ্যেও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক যারা অনিন্দ ইসলাম অমিত উপস্থিত রয়েছেন। এই সময়ে, এই দুর্যোগে যিনি, আমি হয়তো বেশি বলা হবে, তারপরেও বলব যে সেবার মনোবৃত্তি নিয়ে কাজ করছেন। দলের দুস্থ, নিপীড়িত, নির্যাতিত, গুলিতে আহত সরকারের চোখ অন্ধ হয়ে যাচ্ছে, প্রত্যেকের পাশে সর্বত্র থাকার তিনি চেষ্টা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এখানে রয়েছেন আমাদের এই অঞ্চলের অত্যন্ত কৃতি সন্তান, ছাত্র জীবন থেকে আমার সাথে সহকর্মী ভূমিকায় ছিলেন সহ সম্পাদক ধর্ম বিষয়ক অমরেন্দ্র দাস প্রভু। উপস্থিত রয়েছেন আরেকজন আমার সহকর্মী, খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির জয়ন্ত। উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন ভাবি, বিএনপি কেন্দ্রীয় সহ সম্পাদক জাহানারা ভাবি। উপস্থিত আছেন জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল ইসলাম সাবু, দেলোয়ার হোসেন আছেন, আমার অগ্রজপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক, যশোরের আরেকজন কৃতি সন্তান মুজিবুল হাসান কীর্তি সহ আরও অনেক জেলার নেতৃবৃন্দ আছেন। সবার নাম বললে অনেক সময় চলে যাবে, আমি আর বলছি না। অত্যন্ত আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, এত সুন্দর সুশৃঙ্খল একটি আলোচনা সভা এখানে যশোর জেলা বিএনপি আয়োজন করেছে। এবং যখনই যশোরের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ পায় অমিতের কাছ থেকে, ভাবির কাছ থেকে, আমি ছুটে আসি, কারণ আমি রাজনীতির প্যাটার্নটা একটু ভিন্ন দেখি, যেটা আমার খুব ভালো লাগে। তরিকুল ভাইয়ের সময় থেকে আমরা তো দেখে এসছি, তখন থেকেই আমাদের এক ধরনের আবেগ, এক ধরনের অনুরাগ এই জেলাকে করছে। আমি আগেই বলেছি, পিতৃতুল্য বড় ভাই ছিলেন তিনি, কত খেয়াল রাখতেন। তখন তো রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র নেতা, কত কলেজে এখানে এসেছি, এই বৃহত্তর যশোরের উনি প্রধান অতিথি থাকতেন, হয় আমি প্রধান বক্তা, না হলে উত্তর কলেজের বিভিন্ন অনুষ্ঠান প্রায় আমি সবার সঙ্গে গল্প করি। কিন্তু যাওয়ার সময় মানে বড় ভাইদের ভাইয়ের যে দায়িত্ব, একটা খামের করতে একটা 500 টাকার নোট দিয়ে ট্রেনের টিকিট করে পাঠাবো, আমরা এভাবেই গড়ে উঠেছি। আমাকে বললেন যে তোমাকে আসতে হবে কেশবপুর। কেশবপুরের তখন কোনো যাতায়াতের ব্যবস্থাই ছিল না। আমাকে ওপর নিয়ে গেছে মোটরসাইকেল করে, আসার সময় একটা ভাঙা বাস, 1988 সালের কথা বলছে। ওখানে বৃষ্টিতে নবীকরণ অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে, আমাকে একদিন থাকতে হলো, একটা ডাক পাতলা ছিল। তারপরে ওই ভাঙা বাসে করে
যশোরে এসে আপনাকে ট্রেন ধরে আসি। আপনি ধরেন বহু স্মৃতি, বহু ঘটনা। আজকে সেই জেলা আছে, সেই অডিটোরিয়াম আছে, সেই নেতৃবৃন্দের অনেকেই আছে, কিন্তু আমাদের সেই অগ্রজ, সেই বড় ভাই তরিকুল ইসলাম ভাই, তার সেই স্নেহ মাথা কথা আমরা এখন শুনতে পাই। বন্ধুরা আমার, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজও যে মানুষের মনে জাগরণ, তিনি কিন্তু মানুষ চিনতেন, এবং মানুষ চিনতেন বলেই জেলায় জেলায় গিয়ে সৎ, বলিষ্ঠ, স্বচ্ছ এবং রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন তরিকুল ভাইদের মতো মানুষদেরকে তিনি নিয়ে এসেছেন। তাদেরকে তখনই তিনি এমপি করেছেন। তারাই এই বিএনপির পরবর্তী পর্যায়ে যখন জিয়াউর রহমান নেই, গভীর ষড়যন্ত্রে যখন তাকে পৃথিবী থেকে তুলে নিয়ে যাওয়া হলো, তখন তার সহপরিবেশনের থেকে খালেদা জিয়ার সাথে তারাই সহপরিবেশনে এই দল, এই রাজনীতি, জিয়ার দর্শনকে তারা বাঁচিয়ে নিয়েছে। বন্ধুরা আমার, আজকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিধন্য এই যশোর, এখানে অমিত তার অবদানের অনেক কথা বলেছেন, ছড়িয়েছে। তার জন্য দেশের মানুষ জিয়াউর রহমানকে কিন্তু বিট্রে করে। তিনি যাদেরকে নিয়ে এসে রাজনীতি বানিয়েছিলেন তাদের কেউ কেউ হয়তো করেছে, কিন্তু সবাই না। এখানে একটা বড় অবদান যশোরে শহীদ জিয়া, সেটা হচ্ছে উলসি খাল প্রকল্প। এখানে কৃষি উৎপাদনের যে দিগন্ত বিস্তৃত যে অবদান জিয়াউর রহমান তৈরি করেছিলেন, তার একটি ছোঁয়া আছে এই যশোরে। মজার ব্যাপার কি জানেন? এই যে খাল তিনি খনন করালেন, এই খালের যে কার্যকরিতা, এটা দেশের বহু জায়গায় অনেকে অভিভূত হচ্ছে। স্বয়ং এখানকার যে ডিসি তৎকালীন মহিউদ্দিন আলমগীর সাহেব, তিনি এইটার উপরে পিএইচডি করেছেন, কিন্তু তিনি বিট্রে করেছেন তার নীতির সাথে, তার আদর্শের সাথে। এরকম বিশ্বাসঘাতক কিছু আছে, কিন্তু তারপরেও জিয়াউর রহমানের স্মৃতিকে মুছে দেওয়া যায়নি। শেখ হাসিনা স্মরণে স্বপনে প্রতিনিয়ত জিয়াউর রহমান সম্পর্কে অনেক বাজে কথা বলছেন, অপপ্রচার করছেন, বিদ্বেষ পোষণ করছেন, প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, কিন্তু তাতে কি জনগণের যায় আসে? উনি একটা ফ্যাসিস্ট সরকার গঠন করেছেন, তার ভোট লাগে না, নির্বাচন লাগে না, ভোটাররা ভোট কেন্দ্রে যায় না, উনি নিজে নিজেই প্রধানমন্ত্রী জোর করে। তার কিছু দরকার পড়ে শুধু বেনজিরের মতো কিছু লোক দরকার পড়ে, জিয়া নাজিরের মতো কিছু লোক দরকার পড়ে, জনগণের দরকার পড়ে। সেই প্রধানমন্ত্রী জিয়া পরিবার শহীদ জিয়াকে নিয়ে বিষোদ্গার করে, তাতে কি আছে? জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণা আপনি প্রধানমন্ত্রী অস্বীকার করতে পারেন, আপনার স্বামীকে অস্বীকার করেনি। আপনার স্বামীকে তার বইয়ের মধ্যে ফিকে দিয়েছে যে জিয়াউর রহমানের ঘোষণা শুনে আমরা উদ্বুদ্ধ হয়েছি। আপনার সরকারের মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম তো ঠিকই তার বইয়ের মধ্যে লিখেছিল জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। আপনার সরকারের মন্ত্রী একই খন্দকার তো ঠিকই লিখেছেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। আপনার এমপি সুবেদ আলী ভূঁইয়া, মেজর জিয়ার সুবেদ আলী ভূঁইয়া, সে তো তার বইয়ের মধ্যে লিখেছে জিয়াউর রহমানের মুক্তি স্বাধীনতার ঘোষণা। আপনি না বললে কি আছে? আপনি তো মুক্তিযুদ্ধ জানেননি। এমনকি আপনার স্বামী তখন তরুণ, তাকেও আপনি মুক্তিযুদ্ধে পাঠাননি। আপনি মুক্তিযুদ্ধকে একটা মার্কেটিং হিসাবে ধরেছেন। আপনি মার্কেটিং করার জন্য, আপনার নিজেকে মার্কেটিং করার জন্য, নিজে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, এটাকে প্রচার করার জন্য আপনি মুক্তিযুদ্ধ করেন। এই জন্য যে আপনার মুক্তিযুদ্ধ অবদান নেই। আমি অনেক রাজাকার দেখেছি, তার ছেলেরা ইউনিভার্সিটি গিয়ে ছাত্রলীগ করতো, তোর বাপ রাজাকার ছিল,
বড় বড় কথা আছে, এরকম আমি নামও বলতে পারবো, এখন জাতীয় পর্যায়ে বেশ গুরুত্বপূর্ণ পদেও আছে। তুই এসে করিস, পরে বুঝতে পেরেছি এরা ছাত্রলীগ করার কারণ হচ্ছে যে পারিবারিক ভাবে একটা রাজাকারের দুর্নাম আছে, তো শেখ হাসিনাও তার, শেখ হাসিনার ৭১-এর কোনো ভূমিকা নেই। উনি স্বামীকে নিয়ে তো ইন্ডিয়া যেতে পারতেন, উনি তো গ্রামে গঞ্জে চলে যেতে পারতেন, যেখানে মুক্তিযুদ্ধের ক্যাম্প হচ্ছে, মুক্তিযুদ্ধরা যেখান থেকে প্রস্তুতি নিচ্ছে, খাল বিল থেকে পাকিস্তানি সেরা ক্যাম্প লক্ষ্য করে তারা লড়াই করছে, জীবন দিচ্ছে। কই আপনি তো সেদিন সেই ভূমিকা রাখেননি। পরে এইটা শুনেছি যে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে থেকে ভাতা দেওয়া হতো আপনার পরিবারে। এই কারণেই স্বাধীনতার ঘোষক, এই কারণেই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, এই কারণেই প্রথম পাকিস্তান সেনাবাহিনীকে তিনি প্রতিরোধ করেছেন এবং পাকিস্তানি কর্নেল জামজুয়াকে যিনি হত্যা করেছেন তার বিরুদ্ধে আপনার এত অপপ্রচার। কারণ একটা বিদ্যে তার বাপ এই দেশের জমিদার, সে তার জমিদার কন্যা, ওদের ছাড়া বাংলাদেশে আর কেউ রাজনীতি করবে কেন? এই ধরনের একটি জিঘাংসামূলক, এই ধরনের একটি বিদ্বেষমূলক আধিপত্যমূলক মনোভাব থেকেই তাদের এই ভাবনা, তাদের এই চিন্তা। ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয়েছে বিএনপি, জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে বিএনপিকে তৈরি করেছেন, তারা ক্যান্টনমেন্টে তৈরি করেন। আরে প্রধানমন্ত্রী, দামি সরকারের প্রধানমন্ত্রী, আপনার কি মনে নাই? যদি মনে না থাকে আপনার ডানে বামে তাদের আছে, হাসান মাহমুদ আছে, তোফাক আহমেদ আছে, বলে যে প্রথম যে প্রেসিডেন্ট নির্বাচন 1978 সালে একটি জোটে, জাতীয়তাবাদী জোটে প্রার্থী জিয়াউর রহমান আর 10 দলীয় একটি জোট হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে, সেখানে জাসদ ছিল আর অনেকেই ছিল। সেই জোটের প্রার্থীকে কর্নেল ওসমানী, জিয়াউর ওসমানী, তখন আপনি সেনাবাহিনীর কর্মকর্তার কাছে শরণাপন্ন হলেন, তাকে আপনাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি মনোনয়ন দিলেন, তখন লজ্জা হয়নি? তখন কি ক্যান্টনমেন্টে গিয়ে ধোয়া তুলসীপাতা হয়ে এসেছিলেন? তখন শরণাপন্ন হওয়া যায়। আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, জিয়াউর রহমান 7ই নভেম্বরে সিপাহী জনতার বিরুদ্ধে সোচ্চার করতে গিয়ে তিনি এই দেশের ক্ষমতার পদপ্রদীপের আলো তিনি উদ্ভাসিত হয়েছেন। এই কারণেই তার অপরাধ। তিনি ক্ষমতায় এসে রাজনৈতিক দল বিএনপি গঠন করেছে, কিন্তু গঠন করে সব দল বলতে পারেনি। প্রত্যেকটি ভিন্ন দল ভিন্ন পথে রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, যেটা আপনার পিতা দেননি, যেটা আপনি দিচ্ছেন না। আপনি আবার সুষ্ঠু নির্বাচন আপনি দিচ্ছেন না, এই কারণেই যে আপনি তাতে হেরে যাবেন। আজকে পুলিশের অনুমতি নিয়ে আজকে নানা ধরনের অনিয়ম অভিযানের মধ্যে দিয়ে রাজনৈতিক দলকে পারমিশন নিয়ে কথা বলতে, আবার সব কথা ছাপায় না পত্রিকা, ছাপাতে ভয় পায় বিরোধী দলের পত্রিকা। এটা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের গণমাধ্যমের উপর তারা যে ইন্ডেক্স তৈরি করেন, সেই ইন্ডেক্সের মধ্যে এই সূচক তারা তুলে ধরছেন যে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিম্নে, কতটা নিচুতে অবস্থান করছে। আর্টিকেল 19, রিপোর্টার্স উইদাউট বর্ডার, এই সমস্ত আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো গণমাধ্যমের উপর, তারা এই কয়দিন আগে 2-3 দিন আগে ইয়ে করছে, সবচেয়ে নিজের দিকে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা কোনো কথা ছাড়তে পারে। আমরা তো একটা নতুন ধরনের ব্যবসাতে আছি। রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেনি বটে, কিন্তু রাজনৈতিক দলের স্বাধীনতা নেই। রাজনৈতিক দল কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ওই বঙ্গভবন থেকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত শেখ হাসিনা যেটা সিলেকশন দেবেন, যেটা তালিকা দেবেন, সেটাই নির্বাচন কমিশন পাঠ করবেন বিকালবেলার নির্বাচনের দিন। এটাই হচ্ছে বিধান, এটাই তৈরি করেছেন শেখ হাসিনা, এর বাইরে আর অন্য কিছু নেই। সুতরাং আজকে কই আমরা যখন দেখি এর মধ্যেই চেষ্টা করছেন, আমি সাংবাদিক ভাইরা যারা আছেন তারা সবাই তোর সরকারের কথা যে শুনবেন তা তো না, কিন্তু তারা ভয়ের মধ্যে আছে। কত
মানে মুক্ত মনের সাংবাদিককে আপনার ডিজিটাল নিরাপত্তা আইন আর সাইবার সিকিউরিটি ফোর্স দিয়ে জেলখানার মধ্যে আটকে রাখা হয়েছে, তার খবর কি কেউ জানে না। এখনো অনেকে শত শত নেতা কর্মী, শত শত সাংবাদিক আপনার জেলখানার মধ্যে তারা পড়ে আছে, শুধুমাত্র আপনার সত্য কথা বলা এবং মুক্ত চিন্তা এবং মুক্তভাবে লেখার কারণে, লেখনের কারণে তারা আজকে কারাগারের মধ্যে অবস্থান করছে। এই তো হলো পরিস্থিতি। তাই জিয়াউর রহমান, আমরা ওই যে সামান্য সময় 4 বছর 4.5, এই সামান্য সময় তার যে অবদান, চারিদিকে তিনি যা অবদান সৃষ্টি করে গেছেন, সেটা খুব অল্প সময়ের মধ্যে বর্ণনা করা খুব কঠিন। তবে হ্যাঁ, আপনাদের সামনে একটি কথা বলি, যারা জনগণের পক্ষে কাজ করে, যারা সততার পক্ষে কাজ করে, যারা ন্যায়ের পক্ষে কাজ করে, যারা জনকল্যাণ চিন্তা করে, তারা অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে পারে। জোর করে তাদেরকে ক্ষমতা নিতে হয় না, জোর করে তাদের ক্ষমতা আটকে রাখা যায় না। আপনার দিল্লির সুলতান শেখ শাহ মাত্র 3.5 বছর সুলতান ছিলেন, এর মধ্যে তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড করেছেন, এর মধ্যে তিনি সরকারি সহায়তা করেছেন, এর মধ্যে তিনি ডাক ব্যবস্থা প্রচলন করেছেন। মাত্র 3.5 বছরের মধ্যে ভারত নেপালের একজন সাংবাদিকের বক্তৃতা শুনে আমি অভিভূত হয়েছি। সেদিন জিয়াউর রহমান 4 বছর 4.5 বছর কি কৃষির ক্ষেত্রে, কি শিল্পের ক্ষেত্রে, স্বাস্থ্যের কথা তো বললো, কি আন্তর্জাতিক ক্ষেত্রে, কোথায় কোন দিকের কথা বলল, কোন জায়গায় কথা, একটা খাল কাটার উপরে তো 2-3 ঘন্টা কথা বলা যায়। যে এই প্রথম একটি জাতি, যে জাতিকে বলা হয়েছিল তলাবিহীন ধুলি, যা মানুষ রাস্তায়, অধিকাংশ মানুষ রাস্তায় দাঁড়িয়ে মাছ ধরার জাল করে মানুষের কাছে ভিক্ষা করেছে, সেই জাতিকে তিনি স্বয়ং সম্পূর্ণ করলেন, আত্মনির্ভর করলেন, সমৃদ্ধশালী করলেন এই খাল কাটার মধ্যে দিয়ে। আপনার শুকনো মৌসুমে তিনি যাতে সেচ দিতে পারে সেই ব্যবস্থাটা তিনি করলেন। এটা একটা কত বড় দৃষ্টিভঙ্গি। পৃথিবীর বিভিন্ন দেশ গিয়ে উনি শুধু দেখেছেন। আজকে তো আমরা শুনি অনেক কথা, প্রধানমন্ত্রীর যারা সফরে যান, কত মার্কেটিং করে আসেন। আর জিয়াউর রহমান গেছেন বিভিন্ন দেশে, কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয়, কিভাবে কৃষি উৎপাদন হয় বেশি করে, সেগুলো তিনি নিয়ে এসেছেন। কোন দিকে তার দৃষ্টি ছিল না? আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, শিক্ষার ক্ষেত্রে নিরক্ষরতা দূরীকরণ অভিযান এক বিশাল কর্মযজ্ঞ, এটাকে তিনি বিপ্লব করেছেন। ওনার টার্গেট ছিল যে ওনার টার্ম শেষ হওয়া পর্যন্ত দেশের 80% লোককে তিনি নিরক্ষরতা দূরীকরণে দূর করবেন, এটা ছিল তার টার্গেট। তার আগেই তাকে বেড়ে ফেলা। বন্ধুরা আমার, এই ধরনের একজন রাষ্ট্রনায়ককে বেশি দিন টিকতে দেয় না, বেশি দিন টিকতে দেওয়া হয় না। জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে তাকে হত্যা করা হয়। তারা দেখছে একটা মানুষ তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সংরক্ষণ করছেন এবং নিজের পায়ে দাঁড়ানোর তিনি চেষ্টা করছেন, এবং সেই চেষ্টা যখন সফল হচ্ছে, তখনই যারা বাংলাদেশের কল্যাণ কামনা করে না, যারা বাংলাদেশকে খুব একটা শুভাকাঙ্ক্ষী নয়, আমরা জানি তারাও এই চক্রান্তের মধ্যে, এই ষড়যন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। তাকে হত্যা এবং করে দেশটাকে পরনির্ভরশীল করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় তারা রত ছিল। আমরা পরবর্তী পর্যায়ে দেখেছি যে এই ঘটনাগুলি একটা পর্যায়ে আজকে এর মধ্যে 2 ভাগ ক্ষমতায় এসেছে জনগণের জনসমর্থন, তখন দেশটাকে ধরে রাখার যে প্রচেষ্টা নিয়েছিলেন, সেগুলো সব কিছু তারা বিবেচনা করে টার্গেট করে শেখ হাসিনাকে বসানো হয়েছে। এবং এই বসানোর ক্ষেত্রে এখানকার সামরিক কর্মকর্তাদের সাথেও পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রপতি তিনি কথা বলেছেন যে হাসিনা ক্ষমতায় আসলে যিনি 1/11 যারা করেছেন তাদের কোনো অসুবিধা নেই। সুতরাং একটা আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে জিয়াউর রহমানের নীতি কর্মসূচির ধারাবাহিকতা, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাস্তবায়ন করছিলেন, সেগুলো টের পেয়ে আজকে 1/11 ঘটিয়ে শেখ হাসিনাকে পার্মানেন্ট করার প্রচেষ্টা চালাচ্ছেন তারা। পৃথিবীর কেউ যখন স্বীকৃতি দেয় না, পার্শ্ববর্তী দেশ স্বীকৃতি দিয়ে দেয় শেখ হাসিনা। তাহলে আজকে আমাদের যে কথা, আজকে এই দেশের মানুষ
এদেশের মানুষ কোনটিতে ভালো থাকবে? তাদের কথা বলার অধিকার নেই, তাদের চলাচল করার অধিকার নেই, তাদের সমাবেশ করার অধিকার নেই, তাদের ভোট দেওয়ার অধিকার নেই। অবাধ সুস্থ নির্বাচনকে দেশান্তরিত করা হয়েছে। তো এটার জন্য তো অন্য কোনো দেশের খুব একটা যায় আসে না, ভারতের খুব একটা যায় আসে না। তারা শেখ হাসিনাকে ডামি নির্বাচন করে প্রধানমন্ত্রী ঘোষণা করে সমর্থন দিয়ে দিলেন। তার মানে কি? আমাদেরকে আমাদের পথ তৈরি করতে হবে, আমাদেরকে আমাদের শক্তিতেই আমাদেরকে নামতে হবে এবং শেখ হাসিনাকে পরাজিত করতে হবে। ও হচ্ছে অন্য দেশের প্রতিভূ, ওর মধ্যে দেশপ্রেম করে কিছু নেই। আওয়ামী সরকার দেশপ্রেমের ধার পায় না। ওদের হলো বড় বড় প্রজেক্ট দরকার আর টাকা দরকার। প্রজেক্ট আর টাকার মধ্যে দিয়ে নিজেদের লোককে অর্থবিত্তে আপনার সম্পদশালী করা, এটা তাদের লক্ষ্য। এই যে আপনার বেনজিরকে নিয়ে যে কেচ্ছা কাহিনী, যে রূপকথার গল্প আমরা শুনতে পাচ্ছি, সেটা কি শেখ হাসিনা জানতেন না? নিশ্চয়ই জানতেন। আওয়ামী সরকার কি জানতেন না? নিশ্চয়ই জানতেন। যে ব্যক্তি 623 একর 623 বিঘা জমি এক জায়গা থেকে যা পাওয়া যাচ্ছে এবং এটা বাজেয়াপ্ত করার জন্য দুদক আবেদন করেছে, দুদকে আবেদন করেছে একজন আইনজীবী 2,19,00,000 টাকা দিয়ে 4টা ফ্ল্যাট গুলশানে তার স্ত্রী এবং তার 2 মেয়ের জন্য কিনেছেন। অথচ একটা ফ্ল্যাটের দাম হবে 20 কোটি টাকা। অর্থাৎ উনি পুলিশ কমিশনার অথবা আইজি অথবা ডিটি, এই থাকা অবস্থায় 2,19,00,000 টাকা দিয়ে কিনেছেন। তারপরে উনি কিনেছেন যে ব্যক্তির কাছ থেকে তাকে ধমক দিয়েছেন, তাকে হুমকি দিয়েছেন, দিয়ে এক একটা ফ্ল্যাটের দাম 20 কোটি টাকা। সেটা কত আসে? 4টা দিন 2 কোটি, হয়তো 50 লাখ টাকা কিছু বেশি। এইটা উনি দেখিয়েছেন। এখন খবরের কাগজে আসছে ঘটনাগুলো। তো আমাদের কথা হলো যে এই যে বিষয়গুলো এখন আসছে, এই আসাটাও তো বিস্ময়কর। কেন? যে ব্যক্তি শেখ হাসিনাকে বারবার নিশিরাতের ভোট, ভোটারবিহীন ভোট, জোর জবরদস্তির ভোট করে বিরোধী দলকে দমন করে জেলে পাঠিয়ে ক্রসফায়ার দিয়ে তিনি ক্ষমতায় বসিয়েছেন, তাকে তার কথাগুলো এখন আসছে কেন? তার কোথাও যেন একটা ভাগ বাটোয়ারের কোনো গরমিল হয়েছে বলে মনে হয়, কোথাও যেন একটা কোনো সমস্যা হয়েছে। এবার যে হয়েছে এবং এই কারণে যে জিনিসগুলো ফুটে উঠছে তার আরেকটা কারণ, এখন শোনা যাচ্ছে যে উনি নাকি দেশ ছেড়ে চলে গেছেন। দেশ ছেড়ে কোথায় গেছেন এটা সরকারের কেউ জানে না। আর ওনারাও আশঙ্কা করছেন দেশ ছেড়ে চলে যেতে পারে। যার নামে এত কীর্তি, যার নামে এত এত ঘটনা উঠছে, সে দেশ ছেড়ে চলে গেল। আপনার সরকার কিছুই জানতে পারছে কি করে এটা সম্ভব? ভাই, বিএনপির লোক আন্দোলন করলে, কর্মসূচি করে পরে বিএনপির লোক যদি বাস ছাড়ের মধ্যে আশ্রয় নেয়, পুকুরের ধারে আশ্রয় নেয়, কলা ক্ষেতের মধ্যে আশ্রয় নেয়, ধান ক্ষেতের মধ্যে আশ্রয় নেয়, সেখানে পুলিশ খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করে। আর বেঞ্জির হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যাংক থেকে একদিনে তার অ্যাকাউন্ট খালি করে দিয়ে তিনি দেশ ছেড়ে চলে গেলেন। হোম মিনিস্টার জানে না, ওবায়দুল কাদের জানে না, বর্তমান পুলিশ প্রশাসন জানে না। উনি চলে গেলেন, কোথায় গেছে? কোন দেশে গেছে? উনি ভারতের গঙ্গা নদীতে গিয়ে উনি কি ইলিশ মাছ ধরছেন, না আটলান্টিকে গিয়ে উনি তেলাপিয়া মাছ ধরছেন? এটাকে সরকার জানে না? সরকার সবই জানে। আমি বললাম সবকিছু নিয়ে কোনো একটা কোথাও ভাগ বাটোয়ারের ঘটনা ঘটছে। আমরা বিভিন্ন অনলাইনে কিছু নিউজ আসছে, কিন্তু আপনার অফিসিয়াল নিউজ তো পাওয়া যাচ্ছে না। তাহলে এক বেনজিরের যদি এই কীর্তি হয়, তাহলে একটা আরেকটু বেশ পাচ্ছে একটু ছোট ব্যাংকের যারা এসপি, ডিআইজি, এদের সম্পদ তাহলে কিরকম? বেনজিরের সমান না হলেও কম হলেও কম না। একজন এসপির নাকি 60 কোটি টাকা পাওয়া গেছে একটা বাড়ি বানাতে, নাকি এটা তো দেখছি। এটা কি করে সম্ভব একটি দেশে? জিয়াউর রহমানের নীতি এটা ছিল। জিয়াউর রহমান এক অখণ্ড
সততার এক প্রতীক, যার হৃদয়ের মধ্যে সততার যে আগুন প্রজ্বলিত হয়েছে, সেই আগুন আজও এদেশের সাধারণ মানুষের মধ্যে অনির্বাণ আগুন হিসাবে রয়েছে। সেটাই হচ্ছে এই জাতির পাওয়া একটা বড় সম্পদ, সেটা হচ্ছে শহীদ প্রিয়রত্না। আমরা দুই একটা ঘটনার কথা বললাম, সেনাবাহিনীর প্রধান, সেটা আমরা অনেক ঘটনার কথা শুনছি, তাহলে আর অনেক ঘটনা শুনি না। কত এমপি, একটা এমপির ঘটনা শুনছি কদিন আগে, তার 250 মিলিয়ন পাউন্ডের কয়েকটা বাড়ি ইংল্যান্ডে, চট্টগ্রামের এমপি। তাহলে আজকে পদ্মা সেতুর নামে, আজকে ফ্লাইওভারের নামে, আজকে মেট্রো রেলের নামে, আজকে হাইওয়ের নামে যা হচ্ছে, এটা লুটপাটের লঙ্কাকাণ্ড, এটা হরিলুটের লঙ্কাকাণ্ড, এটা অন্য কিছুই নয়। এখানে জনগণ সামগ্রিকভাবে তাদের উন্নয়ন হচ্ছে না, হয়নি। আজকে এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেকার হচ্ছে বাংলাদেশে, এটা অর্থনীতিবিদদের কথা, এটা অর্থনীতিবিদরা এই কথা বলছে। তাহলে এত বেকার হলো, এত উন্নয়ন হলো, মানব উন্নয়ন হবে। শিক্ষিত ছেলেরা তারা চাকরি পাবে, এটাই তো উন্নয়নের নমুনা। বেকারের সংখ্যা বাড়ছে ঢাকায়। আমি বিএ পাস রিক্সাওয়ালা দেখেছি, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস আমি রিক্সাওয়ালা দেখেছি ঢাকাতে। এটা কিসের আলামত? এটা নিরন্ন মানুষ, ক্ষুধার্ত মানুষ। যে দেশে সরু চালের দাম বাড়ে না, সরু চাল ধনী লোকরা কিনতে পারে, কিন্তু মোটা চালের দাম বাড়ে। কারণ সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যান চালক, গরিব মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা হচ্ছে মোটা চাল কিনে। আমার কথা নয়, কোনো সংবাদপত্রের মধ্যে দেখবেন যে সরু চালের দাম বাড়ে না, মোটা চালের দাম বেড়েছে। এই দুই দিনের কথা আমি আপনাকে বলছি। রসুন 5 বছরে 310% হয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে। আপনার ডিমের হালি, যশোরে কত জানি না, ঢাকায় 55 টাকা দিচ্ছেন, এবং মহল্লার যে দোকানগুলো, সেই মহল্লার দোকানে হচ্ছে 60 টাকা হালি, 4টা ডিমের দাম। আর 1 ডজন ডিমের দাম 150 থেকে 155, আবার এর মধ্যে 5 টাকা বেড়েছে, 160 টাকা বেচে ঢাকাতে নেই। ডলার সংকট, ভয়াবহ মুদ্রাস্ফীতি, যে টাকায় একজন নিম্ন আয়ের মানুষ যে খাবার কিনতো, ওই খাবার কিনতে হয়তো 1 বেলা অথবা 2 বেলা, 3 বেলা জোগাড় করতে পারে না। তাহলে ওই 2 বেলা খাবারের জন্য তাকে যে টাকা দিয়ে দিত আজ থেকে 2-3 মাস আগে, বা 5-6 মাস আগে, বা 1 বছর 2 বছর আগে, এই 2-3 মাসের মধ্যে তাকে ডবল দামে কিনতে হচ্ছে। আলুর কেজি 30 টাকা 1 মাস আগে ছিল, এখন সেটা হয়ে গেছে 50 থেকে 55 টাকা, তারপরে প্রায় ডাবলের দিকে চলে গেছে। তাহলে কি করে এটা সম্ভব? যদি এইটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো, তাহলে এটা উন্নয়ন। তো সেই উন্নয়ন তো শেখ হাসিনা করেননি। উন্নয়ন করেছেন বেঞ্জিতে, উন্নয়ন করেছেন জেনারেল আজিজদের, উন্নয়ন করেছেন তিনি আওয়ামী লীগের এমপিদের, উন্নয়ন করেছেন আওয়ামী লীগের মন্ত্রীদের, উন্নয়ন করেছেন আওয়ামী লীগের ঠিকাদারদের, ব্যবসায়ীদের, সিন্ডিকেট পার্টিদের। এই উন্নয়ন তিনি করেছেন, আর অন্য কোন উন্নয়ন তিনি করেননি এদেশের মানুষের। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আপনাদেরকে আজকে যে মহান ব্যক্তিটির নামে আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছেন, আমি এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রতিটি মানুষকে, যারা জাতীয়তাবাদী শক্তি বিশ্বাস করে, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্রে যারা বিশ্বাস করে, যারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, আমরা যদি শুধুমাত্র আমাদের মডেল হিসাবে, আমাদের আদর্শের একটা প্রতীক হিসাবে আমরা জিয়াউর রহমানকে যদি আমরা অন্য করি, আমরা ধরে নিই, তাহলে শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সমাজে একজন প্রকৃত মানুষ হিসাবেই আমরা এগিয়ে যেতে পারব। আমাদের ভিতরে এক ধরনের এমন দেশপ্রেমিক চেতনা জন্মাবে, আমরা সেটা দিয়ে একটি অবৈধ সরকার, একটি চোরদের মাফিয়া তন্ত্রের সরকার
এই সরকারকে পরাজিত করতে কোনো সময় লাগবে না। কারণ আপনারা জানেন, যারা অপরাধ করে, যারা চুরি করে, তারা ভীত সন্ত্রস্ত থাকে। ওদেরকে চোর বানাতে হয় প্রশাসনের লোকদেরকে। উনি প্রশাসনের লোকদেরকে চোর বানিয়েছেন বলেই এতদিন টিকে আছে। আজকে যদি প্রশাসন স্বাধীন থাকতো তাহলে শেখ হাসিনা এতদিন টিকে থাকতে পারত না। তো আমার মনে হয় এটাই আমাদেরকে মনে রাখতে হবে, এটা আমাদেরকে রপ্ত করে আমাদেরকে সামনের দিনে আমাদের পথ চলতে হবে। আমি আবারও যশোর বিএনপির সকল স্তরের নেতাকর্মীদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে সামনের সংগ্রাম, দেশ নায়ক তারেক রহমান যিনি আমাদেরকে সংগঠিত করে আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বে আমরা সবাই সুসংগঠিত হয়ে আমরা আমাদের যে প্রকৃত যে অর্জন লক্ষ্য, সেই লক্ষ্য এখনো অর্জিত নাই। আমাদেরকে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে, শেখ হাসিনার পতন ঘটাতে হবে এবং গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের সেই যুদ্ধ এখনো বাকি আছে, সেই যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে। আর এই যুদ্ধে বিজয়ী হতে হলে প্রতিটি সৈনিককে জিয়া রহমানের আদর্শে উজ্জীবিত হলেই কেবলমাত্র আমরা